চট্টগ্রামের বাঁশখালী, ফটিকছড়ি ও হাটহাজারী যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই সফর ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। হেলিপ্যাডে নেমে প্রধানমন্ত্রী সড়ক পথে যাবেন হেফাজত আমিরের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে। সেখানেও প্রস্তুত করা হয়েছে সম্বর্ধনা ও মতবিনিময় সভার মঞ্চ। এস এম মোর্শেদ মুন্নার তথ্য ও ছবিতে প্রতিবেদন। প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রাম সফরের অংশ হিসেবে তিনি হেলিকপ্টার যোগে ফটিকছড়ির পেলাগাজী দিঘির পাড়ে হেলিপ্যাডে অবতরণ করবেন। পরে সড়ক পথে নাজিহাটে হেফাজত ইসলামের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করবেন। সফর কেন্দ্র করে দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের উচ্ছ্বাস দেখা গেছে। ফটিকছড়িবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ফটিকছড়িতে আগমন করছেন। শুভ আগমন। এখানকার আমরা হকদার হিসেবে ফটিকছড়িতে আমরা লাইনের গ্যাস চাই। প্রধানমন্ত্রী আসবে, আমরা দেখব, ওনার লেকচার শুনব। জেলা প্রশাসক জানান, প্রধানমন্ত্রীর সফর ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমরা প্রত্যেকটি ভেন্যু ঘুরে দেখছি, আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন। ফাইনাল টাচ আমরা দেখছি। আমরা আশা করি যে প্রোগ্রামটা সুন্দরভাবে সফলভাবে বাস্তবায়িত হবে। র্যাব ৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান জানান, আইন শৃঙ্খলা রক্ষায় র্যাব ৭ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের প্রয়োজনীয় সংখ্যক টিম প্রত্যেকটা ভেন্যুতে উপস্থিত থাকবে এবং আমাদের অর্পিত দায়িত্ব আমরা ঠিকমতো পালন করব ইনশাল্লাহ। চট্টগ্রাম ৭ আসনের সংসদ সদস্য হুম্মম কাদের চৌধুরী বলেন, চট্টগ্রাম হচ্ছে বিএনপির ঘাঁটি। প্রধানমন্ত্রী চট্টগ্রামের মানুষকে ভালোবাসেন। হেফাজত আমিরের মতো সাহসী মানুষদের সম্মান জানাতে প্রধানমন্ত্রী ফটিকছড়িতে আসছেন বলেও জানান তিনি। যিনি ২০১৫ সালে সালাউদ্দিন কাদের চৌধুরীর জানাজায় নেতৃত্ব দিয়েছিল এবং উনি আমার বাবার জানাজা পড়িয়েছিল, সেই সময়টার মধ্যে কি ধরনের পরিস্থিতিতে উনি রাউজান গিয়েছিল ওটা আপনারা সকলেই জানেন। তো এই ধরনের সাহসী ব্যক্তিকে সম্মান জানানোর জন্য প্রধানমন্ত্রী এখানে আসে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সড়কের উপর তৈরি করা হয়েছে তোরণ। সড়কের পাশে সৌন্দর্য বর্ধনের জন্য করা হয়েছে রং তুলির কাজ। আল ইমরান, ৭১। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো চট্টগ্রামে আসছেন তারেক রহমান। সেখানকার খবর জানাতে ফটিকছড়ি থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মোর্শেদ মুন্না। মুন্না, প্রধানমন্ত্রীর সফর ঘিরে জেলা উপজেলাগুলোতে দলীয় নেতাকর্মীদের উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন, কি বলছেন তারা? মুন্নি, আপনাকে ধন্যবাদ। শুভ সকাল। আপনি যেমনটাই বলছিলেন, আজকে প্রধানমন্ত্রী তারেক জিয়া দুপুরের নাগাদ আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে ওনার হেলিকপ্টার করার জন্য যে হেলিপ্যাড নির্মাণ করা হয়েছে। এই হেলিপ্যাডে উনি দুপুরের দিকে অবতরণ করবেন এবং এখান থেকে উনি সড়ক পথে প্রায় ১২ কিলোমিটার পথ অতিক্রম করে হেফাজত আমিরের সেই মাদ্রাসা যাবে, বাবুনগরের মাদ্রাসা। সেখানে গিয়ে হেফাজত আমিরের সাথে উনি সাক্ষাৎ করবেন। আমরা যদি আজকে আপনাদের একটু দেখাই যে যে হেলিপ্যাড নির্মাণ করা হয়েছে এবং আজকের যে প্রধানমন্ত্রী যেখানে অবতরণ করবে সেই দৃশ্যটা যদি একটু দেখাই, তাহলে দেখা যাচ্ছে এখনো পর্যন্ত সেখানে সেনাবাহিনী রয়েছেন, তারা বিভিন্নভাবে সেটি তদারকি করছেন। আপনি যেমনটি বলছিলেন যে নেতা কর্মী এবং সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট উচ্ছ্বাস আমরা দেখতে পেয়েছি। তারা অনেক খুশি যে এখানে যে ক্ষমতা গ্রহণের খুব অল্প সময়ের মধ্যে প্রধানমন্ত্রী ফটিকছড়িতে আসছেন। মুন্নি, আপনাকে একটা কথা বলে রাখি, যে মাঠে আমাদের প্রধানমন্ত্রী যে হেলিপ্যাড যেখানে নির্মাণ করা হয়েছে ঠিক সেই মাঠে, অর্থাৎ এটিকে ফেলাগাজী দিঘির সিএনবি মাঠ বলা হয়। এখানে ২০১৩ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে ভাষণ দিয়েছিলেন। গত কয়েকদিন ধরে সাধারণ মানুষের সাথে কথা বলে আমরা বুঝতে পেরেছি যে মানুষের চাহিদাটা কি। সে সময় শেখ হাসিনা এই মাঠে ভাষণ দেওয়ার সময় তিনি বলেছিলেন যে এই মাঠটিকে, সিএনবি মাঠটিকে তিনি পূর্ণাঙ্গ একটি স্টেডিয়ামে পরিণত করবেন। কিন্তু অদ্যাবধি এখানে কোনো স্টেডিয়াম হয়নি। মানুষের মধ্যে একটু চাপাক্ষোভ রয়েছে। এই ফলে এই প্রধানমন্ত্রী তারেক জিয়ার কাছে মানুষের চাওয়াটা বেশি। তাছাড়া আমরা বিভিন্নভাবে মানুষের সাথে কথা বলেছি, তারা বলছেন যে পার্শ্ববর্তী যে মানিকছড়ি উপজেলা যে সেমুতান গ্যাস রয়েছে সেখান থেকে যে গ্যাস উত্তোলন করা হয় সেই গ্যাসগুলা কিন্তু ফটিকছড়ির উপর দিয়ে লাইন দিয়ে গিয়ে গ্রিডে যুক্ত হচ্ছে। ফটিকছড়িবাসীর চাওয়াটা হচ্ছে প্রধানমন্ত্রীর কাছে তারা যেন এই গ্যাসটা যেন ফটিকছড়ির মধ্যে পায়। এছাড়াও ফটিকছড়ির বৃহৎ একটি উপজেলা, আপনি জানেন গত কিছুদিন আগে এই ফটিকছড়ি উপজেলাকে দুইটি ভেঙে দুইটি উপজেলা করা হয়েছে। এখানে আসলে সমস্যা অনেক রয়েছে।
যেমন উত্তর ফটিকছড়িতে কোনো ফায়ার সার্ভিস স্টেশন নেই, যে চট্টগ্রাম খাগড়াছড়ি যে একটি সড়ক রয়েছে সেদিক দিয়ে অহরহ দুর্ঘটনা ঘটছে। এই সড়কটিকে 4 লেনের করার একটি দাবি রয়েছে, ফায়ার সার্ভিসের অপ্রতুল রয়েছে। আমরা জানি যে এখানে হাসপাতালের অপ্রতুল রয়েছে, এখানে এত বড় একটি উপজেলা অথচ হাসপাতাল যেটি সেটা এখনো 100 শয্যায় উন্নীতকরণ করা হয়নি। তো মানুষের আসলে অনেক চাওয়া পাওয়া রয়েছে প্রধানমন্ত্রীর কাছে। তো তারা চায় যে প্রধানমন্ত্রী আসছেন, এই মানুষগুলার তাদের চাওয়া পাওয়া গুলা যেন, তাদের প্রতিফলন গুলা যেন সঠিকভাবে হয়ে থাকে। তাছাড়া আমরা প্রশাসন দিকে যদি যাই, আমরা দেখেছি যে গত 1 সপ্তাহেরও বেশি সময় ধরে প্রশাসন এটিকে যথেষ্ট গুরুত্ব দিয়েছেন এবং প্রশাসনের আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের দপ্তর প্রধানরা এখানে এসছেন, মন্ত্রী প্রতিমন্ত্রী এখানে পরিদর্শন করেছেন, উপজেলা বিএনপি যে রয়েছে তারা একটা আনন্দ মিছিল, স্বাগত মিছিল করেছেন, তারা যথেষ্ট উচ্ছ্বাস রয়েছে। আমরা দেখতে পেয়েছি মানুষের মধ্যে একটা আনন্দ বিরাজ করছে। দীর্ঘ 13 বছর পর ফটিকছড়ি উপজেলার মতো একটি উপজেলাতে প্রধানমন্ত্রী আসছেন, তাও আবার দায়িত্ব গ্রহণের খুব অল্প সময়ের মধ্যে। মুন্নি, আপনাকে একটি কথা জানিয়ে রাখি, মানুষের যে চাহিদা চাওয়া সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর পদ। তো মানুষ চান না, মানুষ চাই তাদের সেই চাহিদাটা পূরণ হোক। আমি যদি আপনাকে একটু বলি যে আজকে গতকাল হতে শুরু করে এখনো পর্যন্ত আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু রাত দিন পরিশ্রম করছেন যেন কোনোভাবে যেন আইন শৃঙ্খলাটা যেন অবনতির দিকে না যায়। এবং যারা এখানে এসছেন আইন শৃঙ্খলা বাহিনী এবং মন্ত্রী প্রতিমন্ত্রী এবং এমপি যারা এসছেন, তারা আইন শৃঙ্খলা এবং সার্বিক পরিস্থিতি নিয়ে যথেষ্ট সন্তোষ প্রকাশ করেছেন। আমরা আশা করি প্রধানমন্ত্রীর এই সফরটা অত্যন্ত সফল হবে। আপনাকে একটি কথা জানিয়ে রাখি, আজকে দুপুরে প্রধানমন্ত্রী 12 কিলোমিটার পথ এখান থেকে, আপনি যেমনটি বলছিলেন যে 12 কিলোমিটার পথ অতিক্রম করে হেফাজত আমিরের প্রতিষ্ঠানে যাবেন। সেখানে হেফাজত আমিরের সাথে উনি সাক্ষাৎ করবেন, যেখানে দেশের দেশবরেণ্য একাধিক আলেম সমাজ রয়েছে। সেখান থেকে তিনি আবার সড়ক পথে কিন্তু দীর্ঘ প্রায় 15-16 কিলোমিটার পথ অতিক্রম করে হাটহাজারী উপজেলায় যাবেন। সেখানে হাটহাজারীর মাদ্রাসার মধ্যে আল্লামা শাহ আহমদ শফীর মাজার জিয়ারত করবেন এবং জিয়ারত পরবর্তী বিরতির পর উনি হাটহাজারী সরকারি কলেজ মাঠে ভাষণ দিবেন। মুন্ডি এ ছিল ফটিকছড়ি হইতে আমার মোর্শেদ মুন্না, অসংখ্য ধন্যবাদ যুক্ত হয়ে বেশ কিছু তথ্যের জন্য। সঙ্গে থাকবে নিশ্চয়ই, এই বিষয়ে আরও জানবো পরবর্তী সংবাদ সংযোগে। দর্শক, প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো চট্টগ্রামে আসছেন তারেক রহমান। এ বিষয়ে সবশেষ খবরাখবর নিয়ে ফটিকছড়ি থেকে মোর্শেদ মুন্না আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন। আজ 9 আগস্ট বিশ্ব আদিবাসী দিবস। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী তাদের সাংবিধানিক স্বীকৃতি না পাওয়ায় হতাশা জানিয়েছেন। এবার সেই স্বীকৃতির প্রত্যাশা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রামের প্রান্তিক জনগোষ্ঠীর মানুষেরা। খাগড়াছড়ি থেকে রূপায়ণ তালুকদারের দেয়া তথ্য ও ছবিতে প্রতিবেদন। খাগড়াছড়ি জেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীদের দীর্ঘদিনের দাবি পার্বত্য ভূমি কমিশন ও শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের। নিজেদের সাংবিধানিক স্বীকৃতিও চান তারা। তাদের অভিযোগ, জাতিসংঘের ঘোষণাপত্রের সাথে ঐতিহ্য, ভাষা, সংস্কৃতি, কৃষ্টি, কালচার সহ সবকিছুর মিল থাকা সত্ত্বেও অতীতের কোনো সরকার তাদের সাংবিধানিক স্বীকৃতি দেয়নি। সরকার যে আদিবাসী হিসেবে স্বীকৃতি দিয়ে আমাদের অস্তিত্ব সংরক্ষণের জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করুক। শান্তি চুক্তি বলেন, এটা যদি সত্যিকারে মানে হয়, বাস্তবায়ন হয়, তাহলে আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবো বলে আশা রাখি। 1997 সালে পার্বত্য শান্তি চুক্তির মাধ্যমে আশান্বিত হয়েছিলেন পাহাড়ি বাঙালিরা, কিন্তু চুক্তির বেশিরভাগই বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ জানান তারা। বিশ্বের স্বীকৃতি দেওয়া হয়েছে সকল দেশে, ভারতেও প্রতিবেশী দেশ আমাদের বাংলাদেশে, ভারতেও দেওয়া হয়েছে আদিবাসী স্বীকৃতি, তাহলে বাংলাদেশ কেন দিচ্ছে না? পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতারা বলছেন, অতীতের সব সরকার ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষদের বঞ্চিত করেছে। বর্তমান সরকারের কাছে আশাবাদী হলেও প্রথমেই তারা হোঁচট খেয়েছে। আমাদের আদিবাসীদের অধিকারের ব্যাপারে এই সরকার সচেতন থাকবেন, এই সরকার আরো মনোযোগী হবেন এবং চুক্তির পাশাপাশি চুক্তি বাস্তবায়নের বিষয়েও তারা দ্রুত একটা পদক্ষেপ নেবেন। এই জেলার মানুষের প্রত্যাশা, সরকার শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন করে পার্বত্য জেলাগুলোতে স্থায়ী শান্তির ব্যবস্থা করবে। পিন্টু হাজং, 71। আদিবাসী জীবন ও ঐতিহ্যগত জ্ঞান সুরক্ষায় এগিয়ে আসুন, এই প্রতিপাদ্য নিয়ে দিনটি পালন করছেন খাগড়াছড়ির ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষেরা। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রূপায়ণ তালুকদার।
রূপায়ণ, এখন আপনি কোথায় আছেন? দিবসটি উপলক্ষে জেলায় কি কি আনুষ্ঠানিকতা রয়েছে? মুন্নি, শুভ সকাল। মুন্নি, আজ বিশ্ব আদিবাসী দিবস। আপনাকে বলে রাখি, এখানকার পাহাড়ি জনগোষ্ঠীর মানুষ দীর্ঘদিন যাবৎ আদিবাসীর স্বীকৃতির দাবি জানাচ্ছিলেন। যে সরকার আছেন না কেন, সেই সরকারের নিকট দাবি জানিয়ে আসতেছেন। কিন্তু দুঃখের বিষয়, তারা আমাকে জানিয়েছেন আদৌ পর্যন্ত সরকার তাদেরকে সাংবিধানিক স্বীকৃতি দিননি, সরকার দেননি। মুন্নি, এখানকার যারা পাহাড়ি জনগোষ্ঠীর লোকজন, নেতা, সামাজিক এবং রাজনৈতিক নেতা আছেন, তাদের সাথে আমি কথা বলেছি। এই যে আদিবাসী দিবস, তারা আদিবাসী দিবসকে প্রত্যেক বছর আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতির দাবিতে বিভিন্ন আনুষ্ঠানিকতা করে থাকেন। তেমনি আজকেও ঠিক তেমনি ভাবে আজকে বাংলাদেশ আদিবাসী ফোরাম খাগড়াছড়ি জেলা শাখা সকাল 9টা থেকে খাগড়াছড়ি এই অঙ্গ বৌদ্ধবিহার থেকে একটি শোভাযাত্রা করে শহরের ছাপা চত্বরে গিয়ে একটা সমাবেশ করবেন। অন্যদিকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এম.এল. লামা দলের দলও তারা খাগড়াছড়ি চেঙ্গি স্কোয়ার থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা করবেন সাংবিধানিক স্বীকৃতির দাবিতে। এরপর বর্ণাঢ্য শোভাযাত্রা করে তারা খাগড়াছড়ির মালমা উন্নয়ন সংসদ হল রুমে এসে তারা একটা সমাবেশ করবেন। এখানকার যারা জনগোষ্ঠী আছেন, তারা যে বিষয়টি আমাকে জানিয়েছেন, জাতিসংঘ ঘোষিত যে আদিবাসীর যে ধারাগুলো আছে, সব ধারাগুলোর সাথে এখানকার পাহাড়ি জনগোষ্ঠীর জীবনমান, ভাষা, সংস্কৃতি, সব ঐতিহ্য সবকিছু মিল আছে। সবকিছু মিল থাকা সত্ত্বেও তারা আদৌ পর্যন্ত তারা আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি পায়নি। অন্যদিকে 1997 সালে 2রা ডিসেম্বর পার্বত্য চুক্তি হলো, আদৌ পর্যন্ত চুক্তি মূল ধারাগুলো অবাস্তবায়িত থাকায় তারা হতাশার কথা ব্যক্ত করেছেন। তারা একই সাথে আজকের এই দিনে তারা একই সাথে আদিবাসী হিসেবে সাংবিধানিক পার্বত্য চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়ন দাবি জানিয়েছেন। তারা মনে করেন, এখানকার পাহাড়ি জাতিগোষ্ঠীর মানুষ মনে করেন, এই যে শান্তির শক্তির পরেও পাহাড়ে যে শান্তির সুবাতাস বওয়ার কথা, কিন্তু আদৌ পর্যন্ত কোনো শান্তির সুবাতাস বসছে না। এখনো বিভিন্ন ধরনের জাতিগত সংঘাত বা বিভিন্ন ধরনের দ্বন্দ্ব লেগেই আছে। তো তারা মনে করেন পার্বত্য চুক্তি বাস্তবায়ন এবং আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দিলে পাহাড়ে স্থায়ী শান্তি ফিরে আসবে বলে এখানকার পাহাড়ি জনগোষ্ঠীর মানুষ মনে করেন। মুন্নি। রূপায়ণ তালুকদার, অসংখ্য ধন্যবাদ। সঙ্গেই থাকবেন দর্শক। আজ বিশ্ব আদিবাসী দিবসটি ঘিরে নানা আয়োজন করছেন খাগড়াছড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষেরা। এ বিষয়ে সবশেষ খবরাখবর নিয়ে রূপায়ণ তালুকদার যুক্ত ছিলেন। নানা আয়োজনে আদিবাসী দিবস পালন করছেন রাঙামাটির ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষেরা। সেখানকার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী উচিংছা রাখাইন। উচিংছা, এখন কি আয়োজন চলছে দিবসটি উপলক্ষে? জেলায় কি কি আনুষ্ঠানিকতা রয়েছে? হ্যাঁ মুন্নি, আপনি যেমনটি বলছিলেন, আজকে রাঙ্গামাটি বিশ্ব দিবস, আন্তর্জাতিক আদিবাসী দিবসকে ঘিরে এখানকার যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে বা পাহাড়ি রয়েছে, তারা তাদের বৈচিত্র্যময় এবং তাদের সংস্কৃতি ঐতিহ্য তুলে ধরতে আজকের এই পৌরসভা প্রাঙ্গণে 9:30টার দিক মধ্যে তারা সমাবেত হবে বলে এমনটি জানিয়েছেন। তবে আজকে সারাদিন ব্যাপী যদি আমরা আপনাকে জানিয়ে রাখি, আজকে যে পৌরসভা মাঠ প্রাঙ্গণ রয়েছে, তারা এখানে প্রস্তুতি নিয়েছে, বিভিন্ন এখানে প্রস্তুতি গ্রহণ করেছে, এখানে মঞ্চসজ্জা করা হয়েছে। 9:30টার পরে এখানে সমাবেত হবে এখানকার ক্ষুদ্র নৃগোষ্ঠী বা পাহাড়ি জনগোষ্ঠী। এই পাহাড়ি জনগোষ্ঠীর আজকের যে বিশ্ব আদিবাসী দিবসে ঘিরে এখানকার তাদের ঐতিহ্য পোশাকের এবং তাদের নিজ নিজ পোশাক মাধ্যমে এবং বাদ্যযন্ত্র নিয়ে কিন্তু এখানে এই পৌরসভা প্রাঙ্গণে হাজির হবে, এমনটি আমাদেরকে জানিয়েছেন এখানকার যারা আদিবাসী নেতাকর্মী রয়েছে। আরেকটি যদি আপনাকে জানিয়ে রাখি, এখানকার যে রাঙ্গামাটির যে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ে বসবাসরত যে ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে, তাদের ঐতিহ্য সংস্কৃতি রক্ষার্থে কিন্তু আজকে যে আদিবাসী দিবসে এখানে জানান দেবে। এখানে আলোচনা সভা হবে একটি, এরপর একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, এরপর রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে একটি বর্ণোত্তর র্যালি বের হয়ে শিল্পকলা শেষ হবে বলে এমনটি আমাদেরকে জানিয়েছে। মুন্নি। রাখাইন সঙ্গেই থাকবেন। আজ বিশ্ব আদিবাসী দিবস, নানা আয়োজনে আদিবাসী দিবস পালন করছেন রাঙামাটির ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের। এই বিষয়ে খবরাখবর নিয়ে উচিংছা রাখাইন আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন। ব্রহ্মপুত্র নদের পানি কমতে শুরু করার সঙ্গে সঙ্গে জামালপুরের ইসলামপুরে ভাঙন বাড়ছে। গত কয়েকদিনে হারিয়ে গেছে লক্ষ্মীপুর গ্রামের বহু বসতবাড়ি, গাছপালা ও ফসলি জমি। ঝুঁকিতে রয়েছে শত শত বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও পাকা সড়ক। এলাকার লোকজনের দাবি, স্থায়ী বাঁধের ব্যবস্থা না করলে গ্রামটি নিশ্চিহ্ন হয়ে যাবে।
আনসারি সুমনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। জামালপুরের ইসলামপুর উপজেলার চর গোয়ালিনী ইউনিয়নের লক্ষ্মীপুর ঘোনাপাড়া ও দক্ষিণপাড়া এলাকায় ব্রহ্মপুত্র নদের ভাঙনে মিশে গেছে অর্ধশতাধিক বসতবাড়ি ও প্রায় 200 একর ফসলি জমি। গত 3 দিনেই প্রায় 300 মিটার নদের তীর ভেঙে গেছে। হুমকিতে পড়েছে অসংখ্য বসতবাড়ি, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি উচ্চ বিদ্যালয়, একটি মসজিদ, একটি মাদ্রাসা, সড়ক এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো। ক্ষতিগ্রস্তরা বলছেন, পানির স্রোত তীব্র হওয়ার কারণে প্রতিদিনই নতুন নতুন এলাকা নদে হারিয়ে যাচ্ছে। বালু ভর্তি জিও ব্যাগ ফেললেও ভাঙন ঠেকানো সম্ভব হচ্ছে না। আমার বাড়ির 4টা ঘর, 3টা ঘর অলরেডি চলে গেছে নদীর কবলে, আর একটা অর্ধেক চলে গেছে। আমি মনে করেন যে আমি 1 বছর ধরে এই বাড়িটা উঠাইছি, অনেক টাকা খরচ করে আমি 4-5টা ঘর উঠাইছিলাম। আমার ঘর সব নদী ভাঙিয়ে দিছে। জায়গা বাসা তো নাকি অল্প একটু জায়গা বাসা মনে করেন যে আমার যেটুকু আছে এইটুকু আঙুল ভেঙে চলে জায়গা সব নদীতে, আঙুলতে চলা কোনো পাত নাই। গত 2 দিনে 12টা বাড়ি বিলে নিয়েছে, আরো 13টা বাড়ি আজপত্রগুলা টান দেওয়া হয়েছে, আর 13টা বাড়ি পড়াই ওই বিলেনের নদীর বিলেনে যাওয়ার পথে হয়েছে। আরো শত শত বসত বাড়ি ভাঙ্গার ঝুঁকি বুকে আছে। যেই পরিমাণ জিও ব্যাগ ফেলানো হচ্ছে, এ দিয়ে এখানে ভাঙন প্রতিরোধ করা সম্ভব না। জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, ভাঙন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে 30 লাখ টাকা ব্যয়ে 100 মিটার অংশে বালু ভর্তি জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রম শুরু করা হয়েছে। এই মুহূর্তে ভাঙন সংলগ্ন স্থাপনাযুক্ত যে গুরুত্বপূর্ণ অংশ রয়েছে, সেখানে আমরা 100 মিটার এলাকা জুড়ে অস্থায়ী জরুরি আপৎকালীন কাজ করার উদ্যোগ গ্রহণ করেছে। তার পাশাপাশি এখানে অন্যান্য ভাঙন সংলগ্ন স্থানগুলো পর্যবেক্ষণে রয়েছে। ভাঙন ঠেকাতে দ্রুত আরো বেশি বালু ভর্তি জিও ব্যাগ ডাম্পিং, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও নদীর তীর রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণ সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। শাকিলা সিথি, 71। জামালপুরের লক্ষ্মীপুর গ্রামে ব্রহ্মপুত্র নদের ভাঙনের সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আনসারি সুমন। সুমন, লক্ষ্মীপুর গ্রামে ব্রহ্মপুত্র নদের ভাঙন পরিস্থিতি কেমন দেখছেন? ভাঙন রোধে জেলা প্রশাসন বা পানি উন্নয়ন বোর্ডের কোনো পদক্ষেপ চোখে পড়েছে কিনা? ধন্যবাদ মুন্নি। গত 15 দিন যাবৎ ইসলামপুরের যে লক্ষ্মীপুর গ্রাম, সেখানে কিন্তু ব্রহ্মপুত্রে ভাঙন শুরু হয়েছিল প্রথমে, এবং গত সপ্তাহে সেটি ভয়াবহ আকার ধারণ করে, এবং এই অঞ্চলের 2 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু নদী ভাঙন চলছে। বিশেষ করে লক্ষ্মীপুরের ঘোনাপাড়া এবং দক্ষিণপাড়া এই অংশটার ভাঙন কিন্তু তীব্র আকার ধারণ করে গত সপ্তাহে, এবং মাত্র 3 দিনের ব্যবধানে সেখানে 300 মিটার এলাকা ভেঙে যায়, এবং সেখানে প্রায় 50টির মতো বসত বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও প্রায় 200 একর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যায়। স্থানীয়রা সেই সময় দারুণভাবে আতঙ্কিত হয়ে পড়ে, এবং স্থানীয় যে রাজনৈতিক দল নেতৃবৃন্দ আছেন, স্থানীয় উপজেলা প্রশাসন আছেন, তাদের মূলত প্রচেষ্টায় পানি উন্নয়ন বোর্ড সেখানে কিন্তু দ্রুত সময়ের মধ্যেই জিও ব্যাগ বালি ভর্তি জিও ব্যাগ ডাম্পিং এর কাজ শুরু করে। কিন্তু স্থানীয়রা যে বিষয়টি বলছেন, ক্ষতিগ্রস্তরা যে বিষয়টি বলছেন, যেখানে 2 কিলোমিটার এলাকা জুড়ে তীব্র নদী ভাঙন চলছে, যেখানে বসত বাড়ি, ফসলি জমি সহ অন্যান্য স্থাপনা নদীগর্ভে বিলীন হচ্ছে, সেখানে মাত্র 100 মিটার অংশে যে বালি ভর্তি জিও ব্যাগ ডাম্পিং খুব বেশি কার্যকর কোনো ব্যবস্থা নয়। এবং স্থানীয়দের আরেকটি অভিযোগ রয়েছেন যে 2 কিলোমিটার অংশে যে নদী ভাঙন, সেখানে মাঝখানে 100 মিটার অংশে কাজ করলে সেই ভাঙন কোনোভাবেই রোধ করা সম্ভব হবে না। তারা যে দাবিটি জানাচ্ছেন যে ভাঙন থেকে নদী পারে মানুষদের, এই চরাঞ্চলের মানুষদের যদি সম্পদ এবং তাদের ফসলি জমি এবং স্থাপনা রক্ষা করতে যায়, তাহলে বড় ধরনের বালু জিও ব্যাগ ডাম্পিং এর ব্যবস্থা নিতে হবে, এবং এই ভাঙন রোধের কার্যকর ব্যবস্থা হিসেবে সেখানে স্থায়ী বাঁধ নির্মাণ করতে হবে। কিন্তু দুঃখের বিষয়, আমাদের জামালপুরের পুরাতন ব্রহ্মপুত্র নদের কোনো অংশে স্থায়ী বাঁধ নির্মাণের ব্যবস্থা কোনো আমলেই কখনো নেওয়া হয়
হয়নি, সেই ভাঙন কিন্তু জামালপুরের সদর উপজেলা সহ বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু ভয়াবহ ভাঙন রয়েছে ব্রহ্মপুত্র নদের। তবে পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে 100 মিটার অংশে যে কাজটি এখন করা হচ্ছে, বিষয়টি তাদের নজরে রয়েছে, তারা পর্যবেক্ষণে রেখেছেন এবং আগামীতে আরো বাড়তি কাজ করার প্রতিশ্রুতি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দিয়েছেন। সেই সাথে আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যাদের বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের যে ক্ষতিপূরণ সেটি কিন্তু সরকারের পক্ষ থেকে দেওয়া হয় না এবং নদী ভাঙনের শিকার যারা হন তাদের কিন্তু ফসলি জমি, বসতবাড়ি সহ সবকিছু নিঃস্ব হয়ে যায়। তবে স্থানীয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে এবং উপজেলা প্রশাসন যেটি জানিয়েছেন তারা যে দুর্গত আছেন আর যারা ক্ষতিগ্রস্ত আছেন তাদের পাশে উপজেলা প্রশাসন থাকবেন। ধন্যবাদ। সুমন, অসংখ্য ধন্যবাদ। সঙ্গেই থাকবেন দর্শক। জামালপুরের লক্ষ্মীপুর গ্রামে ব্রহ্মপুত্র নদের ভাঙনের সবশেষ খবর জানাতে জামালপুর থেকে আনসারি সুমন যুক্ত ছিলেন। অতিবৃষ্টি আর প্রখর রোধে ব্রাহ্মণবাড়িয়ায় তরমুজের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন এলাকার তরমুজ চাষিরা। কৃষি বিভাগ জানিয়েছে ক্ষতিগ্রস্তদের অগ্রাধিকার ভিত্তিতে সরকারি প্রণোদনার তালিকায় রাখা হবে। জালালউদ্দিন রুমির তথ্য ও ছবিতে প্রতিবেদন। বিস্তীর্ণ মাঠ জুড়ে বিবর্ণ ফসলের ক্ষেত, সারি সারি গাছে পচে পড়ে আছে শত শত পরিপক্ক তরমুজ। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিত্র এটি। উপজেলার রামরাইল ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের কৃষকরা বলছেন অতিবৃষ্টি আর প্রখর রোদে তাদের ফসলের এমন ক্ষতি হয়েছে। বৃষ্টির কারণে তরমুজ যা হয়েছিল এটা নষ্ট হয়ে গেছে, অনেক লস। মালিককে আম করে দেবো গিয়ে মালিক নিব কি। তারা বলেন তরমুজ আবাদে বিঘা প্রতি তাদের খরচ হয়েছে 40 থেকে 50 হাজার টাকা। ফসল নষ্ট হওয়ায় চরম আর্থিক ক্ষতি আর দুশ্চিন্তায় পড়েছেন তারা। তো এবারের মতো কোনো সময় আমাদের এত বড় লস হয় না। কোনো সময় খরচগুলো আনতে গিয়ে আমাদের বহুত হিমশিম খেতে হচ্ছে শুধুমাত্র বৃষ্টির জন্য। এ বিষয়ে কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন ক্ষতিগ্রস্ত চাষিদের অগ্রাধিকার ভিত্তিতে সরকারি প্রণোদনার তালিকায় রাখা হয়েছে। সামনে সরকারের কাছ থেকে আমরা যদি কোনো ধরনের প্রণোদনা, পুনর্বাসন বা কোনো ধরনের অনুদান পাই তাহলে তারা অবশ্যই এই ক্ষতিগ্রস্ত তালিকা হতে এই অগ্রাধিকার ভিত্তিতে সুযোগ সুবিধা পাবেন। এবার প্রায় 5 হেক্টর জমিতে তরমুজ চাষ করেছিলেন এলাকার কৃষকরা। নূর তাজমিন নীর, 71। ব্রাহ্মণবাড়িয়ায় অতিবৃষ্টির কারণে ফসলের ক্ষতিতে দিশেহারা কৃষক। সেখানকার আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জালালউদ্দিন রুমি। অতিবৃষ্টিতে জেলায় কি পরিমাণ জমির ফসল নষ্ট হয়েছে, আর্থিক ক্ষতিগ্রস্ত চাষিদের কিভাবে সরকারি প্রণোদনার তালিকায় রাখছেন কৃষি কর্মকর্তারা? আমি এখন আছি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের একটি তরমুজের জমিতে। আপনি জানেন যে এবার জেলায় 5 হেক্টর জমিতে বিভিন্ন জাতের তরমুজ আবাদ হয়েছিল। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল ব্ল্যাক বেবি, ব্ল্যাক সুইট, সুগার কিং এবং সহ অন্যান্য জাতের তরমুজ। কৃষকরা আমাকে জানিয়েছেন যে এখানে অতিবৃষ্টি এবং পাশাপাশি তীব্র রোদের কারণে কিন্তু এবার তরমুজের ফলন বিপর্যয় হয়েছে। একদিকে যেমন তরমুজের আকার ছোট হয়ে গেছে, পাশাপাশি কিন্তু অনেক তরমুজ কিন্তু জমিতেই নষ্ট হয়ে গেছে। আপনাকে আমি এখানকার মাঠের চিত্রটি একটু দেখাতে চাচ্ছি। আপনি এখানে দর্শকদের সুবিধার্থে আমি এখানে দেখাচ্ছি যে এখানে কিন্তু বিপুল পরিমাণ তরমুজ কিন্তু মাঠেই কিন্তু ছড়িয়ে ছিটিয়ে, পচা তরমুজ কিন্তু মাঠেই ছড়িয়ে ছিটিয়ে আছে। কৃষকরা যেটি বলছেন যে এখানে তারা কিন্তু এবার যেহেতু ফলন ভালো না হয় তারা কিন্তু আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তারা বলছেন প্রতি বিঘা জমিতে তরমুজ আবাদ করতে তাদের খরচ হয়েছে 40 থেকে 50 হাজার টাকা এবং প্রতি বিঘা জমির তরমুজ তারা বিক্রি করে 80 থেকে 1 লাখ টাকার মতো পেয়েছেন। কিন্তু যদি ভালো ফলন হতো সেই ক্ষেত্রে কিন্তু তারা প্রায় দ্বিগুণ দামে এসব তরমুজ বিক্রি করতে পারতেন। তারা কিন্তু ক্ষতি কাটিয়ে ওঠার জন্য তারা কৃষি বিভাগের সহায়তা চেয়েছেন। আমি এই বিষয়ে কথা বলেছিলাম জেলা কৃষি সদর উপজেলা কৃষি কর্মকর্তার সাথে। তিনি আমাকে বলেছেন যে ক্ষতিগ্রস্ত যে কৃষক রয়েছেন তাদের তালিকা প্রণয়নের কাজ চলছে। সরকারিভাবে যদি কোনো প্রণোদনা পাওয়া যায় সেই ক্ষেত্রে তাদের অগ্রাধিকার ভিত্তিতে সহায়তা করা হবে। তাছাড়া তিনি বলছেন যে কৃষকরা, তরমুজ চাষিরা যে শস্য বিন্যাস
পদ্ধতি অনুসরণ না করায় উৎপাদন কমেছে। তবে পাশাপাশি এখানকার যে বেডগুলো তৈরি করা হয়েছে তরমুজের জন্য, সেগুলো যথেষ্ট উঁচু না হওয়ায় বৃষ্টির পানিতে কিন্তু গাছের গোড়া পচে গেছে। তারা ভবিষ্যতে এ ধরনের সমস্যা এড়াতে কৃষি বিভাগের দেওয়া নীতিমালাগুলো অনুসরণের জন্য আহ্বান জানিয়েছেন কৃষকদের কাছে। আমার কাছে ব্রাউন তরমুজ যে এটি আমার কাছে ছিল। জালালউদ্দিন রুমি, অসংখ্য ধন্যবাদ। সঙ্গেই থাকবেন দর্শক। ব্রাহ্মণবাড়িয়ায় অতিবৃষ্টির কারণে ফসলের ক্ষতিতে দিশেহারা কৃষক, এ বিষয়ে খবরাখবর নিয়ে জালালউদ্দিন রুমি আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন। বাজারে মুরগি ডিমের দাম বাড়লেও সুফল বঞ্চিত পিরোজপুরের 5,000 খামারি। বছরে 30 কোটি ডিম উৎপাদন করলেও খরচ বেড়ে যাওয়ায় খামার চালাতে হিমশিম খাচ্ছেন তারা। এর মধ্যে ঋণে জর্জরিত হয়ে ভিন্ন পেশা বেছে নিয়েছেন অনেকে। খাবার ওষুধের দাম না কমলে ভবিষ্যতে আরও বড় সংকটে পড়তে পারে এই শিল্প। তরিকুল ইসলামের তথ্যচিত্রে নুজহাত রাহনুমার প্রতিবেদন। দেশের আমিষের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে দক্ষিণের জেলা পিরোজপুর। মাছ মাংসের বাড়তি দামে তুলনামূলক সাশ্রয়ী প্রোটিন হিসেবে ডিমের সরবরাহ সচল রাখছেন খামারিরা। জেলার 5,000 খামারে বছরে উৎপাদন করেন 30 কোটি ডিম, যার আনুমানিক বাজার মূল্য 248 কোটি টাকা। কিন্তু সাশ্রয়ী মূল্যে ডিম দিতে গিয়ে এখন নিঃস্ব হচ্ছেন বহু খামারি। মাসের ব্যবধানে ডজনে 20 টাকা বাড়লেও এর সুফল পাচ্ছেন না তারা। ডিমের চাহিদা যে বৃদ্ধি পাচ্ছে, এর সুফল কিন্তু কৃষকরা পাচ্ছে না বা খামারিরা পাচ্ছে না। এর মূল কারণ হচ্ছে সিন্ডিকেট। বর্তমানে রেট একটু বেশি চলে, বলতে রেট চলে 9 টাকা 40 পয়সা। এই রেটটা সবসময় থাকে না। এই রেটটা আমাগো ক্ষুদ্র ব্যবসায়ীর জন্য 7 দিন কিংবা 8 দিন, 1 সপ্তাহ পর্যন্ত রেটটা দেওয়া হয়। খামারিদের অভিযোগ, মুরগির খাবার, ওষুধ, বিদ্যুৎ ও পরিবহন খরচ বেড়েছে কয়েক গুণ। রয়েছে মধ্যস্বত্বভোগী সিন্ডিকেটের প্রভাব। ফলে চাপ সামলাতে না পেরে ব্যবসা গুটিয়ে নিচ্ছেন অনেকেই। ঋণে জর্জরিত হয়ে খামার বন্ধ করে দিচ্ছে, একেবারেই বন্ধ করে দিয়েছে। দেশ থেকে কেউ কেউ চলেও গেছে। খাবারের দাম যদি একটু কমাইতো সরকার, তাহলে ডিমের দামটা অতটা বেশি হইতো না। এইভাবে চলতে থাকলে এক সময় পুরো পোল্ট্রি ব্যবসায়ী বিনষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এদিকে ভিন্ন সমস্যার মুখোমুখি হচ্ছেন ডিম বিক্রেতারা। বলছেন দাম বাড়ায় কমেছে বিক্রি। বর্তমানে খামারে যে রেট যায় ওর পরে আর কি আমরা এক্সট্রা কিছু টাকা দিই আর কি, যে পৌঁছে দিয়ে দেয়। আমাদের তো আর কেরিং করা সম্ভব না। কারেন্টের বিল আসে আগের চেয়ে দ্বিগুণ। এই সব কিছু মিলাইয়া আপনার যারা খামার কর্তৃপক্ষ আছে এটা ওরাই বাড়ায়। খামারিদের সমস্যা চিহ্নিত করে সমাধানের আশ্বাস দেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। এখানে মধ্যস্বত্বভোগী কিছু লোক আছে যারা এই ডিমের দাম আরো বাড়াই দেয়। খামারি পর্যায় থেকে ভোক্তা পর্যায়ে আসতে প্রায় একটা ডিমের 2-3 টাকা পর্যন্ত বেড়ে যায়। খামারিদের মতে উৎপাদন খরচ কমানো এবং বাজার ব্যবস্থাপনায় কার্যকর উদ্যোগ না নিলে ভবিষ্যতে আরও সংকটে পড়তে পারে এই শিল্প। নুজহাত রাহনুমা, ৭১। কুমিল্লার তনু হত্যা মামলায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য হাফিজুর রহমানকে আবারও গ্রেপ্তার করেছে পিবিআই। হাইকোর্টের দেয়া জামিন স্থগিতের পর আত্মসমর্পণ না করায় তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার ঢাকার কেরানীগঞ্জের নিজ বাসা থেকে গ্রেপ্তারের পর কুমিল্লা আদালতে নেওয়া হলে জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠায়। মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআই পরিদর্শক জানান, আসামি যাতে পালিয়ে যেতে না পারেন সেই উদ্দেশ্যে ও আপিল বিভাগের চেম্বার আদালতের নির্দেশনা বাস্তবায়নে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে গত 2 আগস্ট হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর 4 আগস্ট কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান হাফিজুর রহমান। হাইকোর্ট জামিন দিয়েছিল পরে চেম্বার জজ, এটা জামিনটি স্টে করে 24 ঘন্টার ভিতরে নিয়ে সংশ্লিষ্ট আদালত হাজিরের জন্য নির্দেশ দিচ্ছে। সেই মোতাবেক গতকালকে ওনাকে ওনার বাড়ি থেকে ওনাকে গ্রেপ্তার করে প্রডিউস করছে। এখন মহামান্য হাইকোর্টের চেম্বার জজের আদেশ মতে ওনাকে সিডব্লিউ দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বগুড়ার শেরপুর থেকে ছিনতাই হওয়া 29টি গরুর মধ্যে গাইবান্ধার সাদুল্লাপুর থেকে 9টি উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া গরুগুলো প্রকৃত মালিকের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। শনিবার রাতে সাদুল্লাপুর উপজেলার সাবেক তাজপুর এলাকা থেকে 9টি গরু উদ্ধার করা হয়। ভুক্তভোগী গরু ব্যাপারীরা জানায়, পঞ্চগড়ের বিভিন্ন হাট থেকে 29টি গরু কিনে শুক্রবার সন্ধ্যায় ট্রাক যোগে টাঙ্গাইলের দিকে রওনা হয়। প্রতিমধ্যে রাত 2:30টার দিকে বগুড়ার শেরপুর এলাকায় পৌঁছলে একদল ছিনতাইকারী ব্যাপারীদের মারধর করে নগদ 5 লাখ টাকা সহ ট্রাক নিয়ে পালিয়ে যায়। পরে সিসিটিভির ফুটেজে দেখা যায় গরুগুলো সাদুল্লাপুরের সাবেক তাজপুর এলাকায় আনলোড করা হয়েছে। পরে পুলিশ খবর পেয়ে 9টি গরু উদ্ধার করে।
মেহেরপুরের গাংনী উপজেলার বেদবাড়ি এলাকায় মাটির নিচ থেকে 6টি মাইন সাদৃশ্য বাক্সের খোঁজ পাওয়া গেছে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিমুল কুমার দাস জানান, শনিবার দুপুরে বেদবাড়িয়া এলাকার বাসিন্দা নুরুজ্জামান কালু তার পরিত্যক্ত একটি জমিতে মাটি কাটার সময় বস্তুগুলো দেখতে পায়। পরে পুলিশ জায়গাটি ঘিরে রেখে বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেয়। তারা এসে পরীক্ষা করে দেখবে এতে কোনো বিস্ফোরক আছে কিনা। তবে মাইন সাদৃশ্য বস্তুটির ওপর লেখা 1967। তাই প্রাথমিকভাবে পুলিশের ধারণা এটি মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর পেতে রাখা মাইন। 246 বছরের পুরনো বরিশালের মাধবপাশার ঐতিহাসিক দুর্গাসাগর দিঘি পরিযায়ী পাখিদের অভয়ারণ্য খ্যাত এই দিঘিটি ব্যক্তি মালিকানায় লিজ দেওয়ার প্রক্রিয়া চলছে। ভূমি মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত বাস্তবায়নে কাজ করছেন বিভাগীয় কমিশনার। তবে এর প্রতিবাদে স্থানীয়রা স্মারকলিপি দিয়েছে। প্রকৃতিবিদরা জানিয়েছে প্রতিবাদ তাদের দাবি, এতে জীববৈচিত্র্য হারিয়ে ধ্বংসের মুখে পড়বে প্রাচীন এই দিঘিটি। জসিমউদ্দিনের ছবিতে বিধান সরকারের প্রতিবেদন। দিঘির বিস্তীর্ণ জলরাশি, সবুজ বনানী আর শান্ত পরিবেশ আকৃষ্ট করে পাখিদের। আকৃষ্ট হন দেশি বিদেশি পর্যটকরাও। তবে এটি লিজ দেওয়ার কথা শুনে তারাও ব্যথিত। খুব পরিষ্কার এবং খুব শান্তি লাগছে। আমি ঢাকা থেকে আসছি, এটা পরিবেশটা অনেক সুন্দর। কাউ ফ্যামিলি নিয়ে এসে বিনোদনের জন্য, পরবর্তীতে তো তাইলে সমস্যার মুখোমুখি হইতে হবে যদি কোনো মালিকানাধীন পর্যায়ে চলে যায়। উদ্বিগ্ন সনাতন ধর্মাবলম্বীরাও প্রতি বছর শেষ চৈত্রে দিঘিতে গঙ্গা পূজা আর প্রাচীন বটবৃক্ষের তলে মানত করেন তারা সুখ শান্তির আশায়। বসে মেলা। তাদের আশঙ্কা লিজ দিলে এই মেলা বন্ধ হয়ে যাবে। এই অশ্বত্থ বৃক্ষের কাছে মানত করা হয় তাদের যাদের নিঃসন্তান আর কি, তারা সন্তানী লাভ করেই। জায়গা অশোক অষ্টমীতে এ জায়গা স্নান হয়। আমরা একটা মনস্তাত্ত্বিক শঙ্কায় আছি যে আসলে যদি লিজ হয়ে যায়, যে 250 বছর যাবত এখানে যে পূজাটা হচ্ছে সেটা আসলে আদৌ সম্ভব কিনা। স্থানীয়রা বলেন দুর্গাসাগর তাদের গৌরবের। কোন স্বার্থে বিভাগীয় কমিশনার এটি লিজ দেওয়ার উদ্যোগ নিয়েছেন সে প্রশ্ন তাদের। লিজ বন্ধে তারা স্মারকলিপি দিয়েছেন ভূমি মন্ত্রণালয়ের সচিবকে। তারা তো লিজ যারা নেবে তারা তো এভাবে পরিচালনা করবে না, তাদের মতো করে তারা পরিচালনা করবে যাতে আমাদের মাধবপাশার যারা আছি তারা আমাদের গৌরব এবং ঐতিহ্য হারাবো। যারা লিজ নেবে তাদের সাথে দ্বন্দ্ব বাজবে প্রতিদিন, এই দ্বন্দ্ব তো হইতে দেব না এলাকায়। সাংবাদিক ও পরিবেশবিদ সুশান্ত ঘোষ বলেন, ঐতিহ্যবাহী দুর্গাসাগর দিঘি তার প্রাণ প্রকৃতি নিয়ে টিকে থাকুক। এটি কোনো ব্যবসায়িক সুলভ মনোভাব দ্বারা পরিচালিত হোক বা লিজ দেওয়া হোক ব্যক্তি উদ্যোগে, এটি আমাদের কাম্য না, এটা আমরা চাই না। আমরা নাগরিক হিসেবেও এটা প্রতিবাদ জানাবো। বিভাগীয় কমিশনার জানান, শুরুতে কেবল মৎস্য সম্পদের জন্য জলাধার লিজ দেওয়া হবে। ভূমি মন্ত্রণালয় যেভাবে নির্দেশনা দেবে আমরা সেই নির্দেশনা অনুযায়ী আমরা এই প্রাকৃতিক পরিবেশ, আমাদের যে সম্পদ, জনগণের যে প্রবেশাধিকার, সবকিছু মিলে টিকিটের মূল্য সবকিছু আমরা নির্ধারণ করব। এমনিতেই উন্নয়নের নামে দুর্গাসাগর দিঘির নিঃশ্বাস চেপে ধরা হয়েছে। তার উপর এটি লিজ দেওয়া হলে সক্রিয়তা হারিয়ে একসময় কৃত্রিমতায় রূপ পাবে। থাকবে না পাখিদের অভয়ারণ্য, হারিয়ে যাবে জীববৈচিত্র্য। বিধান সরকার, ৭১, বরিশাল। প্রজনন বাড়াতে হাওর ও জলাভূমিতে মাছের অভয়াশ্রম তৈরি করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ। কিশোরগঞ্জে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে শনিবার ব্রহ্মপুত্র নদ ও কটিয়াদির আচমিতা জর্জ ইনস্টিটিউট স্টেডিয়াম পরিদর্শনে গিয়ে মন্ত্রী একথা জানান। তিনি আরও জানান, মাছের অভয়াশ্রমগুলোতে প্রজনন মৌসুমেও নির্বিচারে মাছ ধরা হয়, যে কারণে উৎপাদন কমছে। অভয়াশ্রমে মাছ ধরা বন্ধে আগামী মৌসুমে কর্মসূচি বাস্তবায়নে কাজ শুরু হবে বলেও জানান মন্ত্রী। আমরা সরকারিভাবে ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমরা বড় বড় গর্ত বা খাঁটি তৈরি করে দেব, ছাটা দিয়ে এটা রিজার্ভ থাকবে মা মাছের জন্য, এবং ওতে পাহারাদার থাকবে। তাইলে ওই জলার ভিতরে, ওই হাওরের ভিতরে সব মাছ ধরলেও এই জায়গার মাছটা না ধরার জন্য এটা থেকে প্রোটেক্ট করে রাখবো, যাতে মা মাছটা আশ্রয় দিতে পারে। এতে করে আগামী দিনে আমাদের তখন মা মাছ যত বাড়বে, ডিম অত বেশি হবে, ডিম যত বেশি হবে, মাছ উৎপাদন হতো। জামালপুরে বাঁশচড়া এলাকা পরিদর্শন করেছে ময়মনসিংহ বন বিভাগের রসুলপুর রেঞ্জের রেঞ্জার মোহাম্মদ মকরুল ইসলাম আকন সহ বন বিভাগের একটি দল।
বাঘ আতঙ্ক শিরোনামে ৭১ টেলিভিশনের সংবাদ প্রচারের পর শনিবার দুপুরে এলাকাটি পরিদর্শন করেন তিনি। রেঞ্জার জানান, এই অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ বাঘের জন্য উপযুক্ত নয়, তাই বাঘ থাকার সম্ভাবনা নেই। এটি মেছো বিড়ালের বড় কোনো প্রজাতি হতে পারে। এ সময় তিনি সাধারণ মানুষকে সচেতন থাকার পরামর্শ দেন। তবে প্রত্যক্ষদর্শীরা বন বিভাগের সাথে দ্বিমত করে বলেন তারা 2টি বাঘ দেখেছেন। এদিকে প্রাণী দুটি উদ্ধারে সরকারের সহায়তা চেয়েছেন এলাকার লোকজন। যেমন জোরে গর্জন মারছে, এটা কোনো বিড়াল না, এটা মনে করেন যে বাঘ, বড় বাঘ। আমরা তো গর্জন মারাম না, আঙ্গুর তো জীবনের ভয় আছে। যে আতঙ্ক এলাকার কয়েক গ্রামের মানুষের যে আতঙ্ক থেকে আমাদের উদ্ধার করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এলাকাবাসীদের আমি এ বিষয়ে সতর্ক থাকার জন্য একটু পরামর্শ প্রদান করতেছি, সবার সাথে কথা বলতেছি এলাকা, এবার মাইকিং এর যে ব্যবস্থা, যে সতর্ক থাকার জন্য, আতঙ্কগ্রস্ত না হওয়ার জন্য, এটা মানে একটা পরামর্শ থাকবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৩৬তম বার্ষিক সিনেট সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় 2026-27 অর্থ বছরের 503 কোটি টাকার বেশি বাজেট অনুমোদন করা হয়। এছাড়া আগের অর্থ বছরের 489 কোটি 99 লাখ টাকার সংশোধিত বাজেট অনুমোদন করা হয়। শনিবার বেলা 11টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিনেট কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন। তবে আওয়ামীপন্থী হিসেবে পরিচিত কয়েকজন সিনেট সদস্যের উপস্থিতিকে কেন্দ্র করে চাকসু ছাত্রদল, ছাত্র শিবির ও ছাত্র শক্তির নেতাকর্মীরা প্রতিবাদ ও অবস্থান কর্মসূচি পালন করেন। পরিস্থিতি বিবেচনায় আওয়ামীপন্থী হিসেবে পরিচিত সিনেটররা সভায় অংশ নেওয়া থেকে বিরত থাকেন। দর্শক, চলছে দেশযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।